আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী। বজ্রপাতে সারা দেশে একদিনে 12 জনের মৃত্যু। ঠাকুরগাঁয়ে সীমান্তে বিএসএফ এর গুলিতে বিজিবি সদস্য আহত। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি, দেবপ্রিয়। দীর্ঘ সময় ধরে সংসদ বয়কট করলে গণতন্ত্রের ক্ষতিগ্রস্ত হয়, স্পিকার। খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে, পানি সম্পদ মন্ত্রী। মঙ্গলবার থেকে এসএসসি পরীক্ষা, লোডশেডিং এ নাকাল শিক্ষার্থীরা। জনগণের ভাষা বুঝুন, রাজপথের আন্দোলন ভালো হবে না, এটিএম আজহার। এসএসসি পরীক্ষা কেন্দ্রে 200 গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। হরমুজে তেলবাহী জাহাজে ইরানি গানবোটের গুলি। যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, তদন্তে হোয়াইট হাউস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বারবার প্রধানমন্ত্রীর প্রশংসা করায় স্বাস্থ্যমন্ত্রীকে প্রশংসা কম করতে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী তাকে একথা বলেন। শনিবার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ইউএইচএফপিও সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর প্রশংসামূলক বক্তব্যের মাঝেই তাকে সংযত হতে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বারবার প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করছিলেন। এ সময় প্রধানমন্ত্রী মঞ্চ থেকেই বলেন, মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন। এতে মিলনায়তনে উপস্থিতিদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। দেশের 6 জেলায় কালবৈশাখীর সঙ্গে বজ্রপাতে 12 জন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, নেত্রকোনা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে এসব হতাহতের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জে। জেলায় 5 জন নিহত হয়েছেন। ময়মনসিংহ ও রংপুরে 2 জন করে নিহত হয়েছেন। এছাড়া নেত্রকোনায় 1 জন, হবিগঞ্জে 1 জন ও কিশোরগঞ্জে 1 জন নিহত হয়েছেন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী এদিন বজ্রপাতে সুনামগঞ্জে 5 জন, রংপুরে 2 জন, ময়মনসিংহে 2 জন এবং হবিগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জে আরো 3 জন প্রাণহানি ঘটে। সুনামগঞ্জের আকস্মিক বজ্রপাতের ঘটনায় 5 জন কৃষকের মৃত্যু হয়েছে। দিরাই, তাহেরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওর এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান ও রহমতুল্লাহ, জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন, তাহেরপুর উপজেলার আব্দুল কালাম এবং দিরাই উপজেলার লিটন মিয়া। স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ আকাশ কালো হয়ে প্রবল ঝড় শুরু হলে হাওরে কাজ করা কৃষকরা বিপদের মুখে পড়েন। এ সময় বজ্রপাতের কারণে একাধিক স্থানে হতাহতের ঘটনা ঘটে। তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে হাঁস পাহারা দেওয়ার সময় আবুল কালাম বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঠাকুরগাঁয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ ছোড়া গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার 17 এপ্রিল গভীর রাতে উপজেলার মিনাপুর বিউপি সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক 1টার দিকে কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের জলপাইগুড়ি জেলার বিপরীতে চেনগাঁও বিউপি ক্যাম্পের কাছে টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় মিনাপুর বিউপি এলাকায় দায়িত্বে থাকা বিজিবি সদস্য মনিরুজ্জামান গুলিবিদ্ধ হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। তবে এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, পতিত সরকারের সময় জ্বালানি নীতি বিভ্রান্তিকর ও বিতর্কিত ছিল। অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষ মুহূর্তে যে অসম চুক্তি করেছে তা জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি। শনিবার এফডিসিতে প্রাক বাজেট ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতাটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। ডক্টর দেবপ্রিয় বলেন, আমলা, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের অসাধু যোগ সাজেশে জ্বালানি খাতে তোষণমূলক নীতি অনুসরণ করা হয়েছিল। উৎপাদনমুখী বিনিয়োগের পরিবর্তে
কায়েমি স্বার্থে আমদানিমুখী জ্বালানি নির্ভরতাকে প্রাধান্য দিয়ে এলএনজি নিয়ে আসা হয়েছে। বাপেক্সের মতো প্রতিষ্ঠানকে ঠুকো জগন্নাথ করা হয়। জ্বালানি আমদানিতে হরমুজ প্রণালী বড় বাধা নয়। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, সংসদে ওয়াকআউট করা বিরোধী দলের অধিকার। আমরা যখন বিরোধীতে ছিলাম আমরাও করেছি। এটা রাজনৈতিক চর্চা। তবে দীর্ঘস্থায়ী ওয়াকআউট কিংবা দীর্ঘ সময় ধরে সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। জনগণ তাদের অধিকার হারিয়ে ফেলবে। বিরোধী দলের প্রতি আহ্বান রইল, তারা যেন কারণে অকারণে ওয়াকআউট না করেন। শনিবার দুপুরে বরিশাল সার্কিট হাউসের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যেন বিরোধী দলকে অ্যাকোমোডেট করেন, বিরোধী দলকে কাজ করার মতো তাদের সেই স্পেসটা যাতে দেয়। বিশেষ করে যেসব দল স্বৈর শাসনের বিরুদ্ধে রাজপথে একত্রে আন্দোলন করেছে তারা যেন নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখে। খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি নতুন জাগরণ ও নতুন বিপ্লব সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি প্রকল্পের আওতায় উত্তর জয়পুরের কাইচাবাড়ি থেকে মনোহরপুর হাজির ব্রিজ হয়ে ইউসুফপুর রহমতখালী খাল পর্যন্ত পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। মন্ত্রী বলেন, দীর্ঘদিন খাল খনন না হওয়ায় দেশের বিভিন্ন স্থানে খাল দখল ও ভরাট হয়ে গেছে। খালের দুই পার ও মাঝখানে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। কোথাও বাড়িঘর, কোথাও দোকানপাট নির্মাণ হয়েছে। শিল্প কারখানার বজ্র জমে অনেক খাল মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। খাল খননের মাধ্যমে আমরা এগুলো উদ্ধার করব। দেশে চলমান জ্বালানি সংকটের সঙ্গে যুক্ত হয়েছে বৈশাখের তীব্র গরম। এর মধ্যেই মঙ্গলবার 21 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে 2026 সালের এসএসসি পরীক্ষা। তবে দেশ জুড়ে তীব্র লোডশেডিং এর কারণে পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। বিশেষ করে রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পড়াশোনার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। শহর থেকে গ্রাম সবখানেই এখন লোডশেডিং এর দাপট। চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে মোট 1,30,668 জন শিক্ষার্থী। পরীক্ষার্থীদের বড় এই অংশটি এখন বিদ্যুতের অভাবে দিশেহারা। শিক্ষার্থীদের অভিযোগ, সন্ধ্যা ও রাতের পড়ার সময় লোডশেডিং বেশি হচ্ছে। অনেক এলাকায় দিনে 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ক্ষমতার 2 মাস পূর্ণ হওয়ার আগেই আজ জনগণ দাবি আদায়ে রাজপথে নামতে বাধ্য হয়েছে। রাজপথের আন্দোলন আপনাদের জন্য ভালো বার্তা বয়ে আনবে না। জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না। শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড়ে 11 দলীয় ঐক্য আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। সরকারের উদ্দেশ্যে এটিএম আজহার বলেন, আপনারা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গণভোটের রায় বাস্তবায়ন করবেন, কিন্তু ক্ষমতা আসার পর এখন সংবিধানের দোহাই দিচ্ছেন। কোন সংবিধানে বলে আপনারা ক্ষমতায় আছেন, এমপি মন্ত্রী হয়েছেন, একটি আইন মানবেন আর একটি আপনাদের বিরুদ্ধে গেলে মানবেন না, এটি জনগণ মেনে নেবে না। আগামী 21 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া 2026 সালের এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজধানীর সব কেন্দ্রের 200 গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, 2026 সালের এসএসসি ও এইচএসসি ভোকেশনাল দাখিল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা আগামী 21 এপ্রিল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। যেহেতু পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ধারায় অর্পিত ক্ষমতা বলে পরীক্ষা কেন্দ্রগুলোর 200 গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হরমুজ প্রণালীতে একটি ট্যাঙ্কারে গানবোট থেকে গুলি ছোড়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সমুদ্র বিষয়ক সংস্থা যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও। এই সংস্থাটি বলছে, তারা খবর পেয়েছে একটি ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। ব্রিটিশ নৌবাহিনীর ইউনিট ইউকেএমটিওর ভাষ্য,
ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC পরিচালিত 2টি গানবোট থেকে গুলি চালানো হয়। UKMTর ভাষ্যমতে ওমান উপকূলের 20 নটিক্যাল মাইল উত্তর পূর্বে হামলার ঘটনাটি ঘটেছে। ট্যাঙ্কারের ক্যাপ্টেন বলেছেন, গানবোট থেকে কোনো হুঁশিয়ারি বার্তা ছাড়াই গুলি চালিয়েছে, তবে গুলিতে জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্রু সদস্যরা নিরাপদে আছেন। এই ঘটনার মাধ্যমে ইরান জানিয়ে দিল, হরমুজ এখনো তাদের নিয়ন্ত্রণে। তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই জলপথ অতিক্রম করতে পারবে না। যুক্তরাষ্ট্রের অন্তত 10 জন বিজ্ঞানী রহস্যজনকভাবে নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে হোয়াইট হাউস। এসব বিজ্ঞানীদের মধ্যে অনেকেই পারমাণবিক ও মহাকাশ গবেষণার সংবেদনশীল প্রকল্পে যুক্ত ছিলেন। বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে এখনো কথা হয়নি, তবে ঘটনাগুলোর মধ্যে সম্ভাব্য একটি প্যাটার্ন দেখা যাচ্ছে, যা অত্যন্ত গুরুতর। বিষয়টি যাচাই করতে আনুষ্ঠানিক তদন্ত প্রয়োজন বলে প্রশাসন মনে করছে। নিখোঁজদের মধ্যে নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির সিনিয়র প্রকৌশলী মনিকা জাসিন্তো রেজার নাম রয়েছে। তিনি 2025 সালের জুনে ক্যালিফোর্নিয়ার হাইকিংয়ে গিয়ে নিখোঁজ হন। এছাড়া পারমাণবিক নিরাপত্তা সংক্রান্ত একটি প্রকল্পে কাজ করা স্টিভেন গার্সিয়া 2025 সালের আগস্টে নিখোঁজ হন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।